যে 2 তলা ছিল বাড়ি ওদের, মানে একসাথেই থাকতো যেরকম আমি বললাম। তো শিফট হয়ে যায়, মা তোমার মেয়ের আগে তুমি আগে তোমার নিজের দিকে নজর দিচ্ছ। ও যখনই কোথাও একা যেত রাত্রিবেলার দিকে ধরো, মনে হতো কেউ একটা তাকিয়ে আছে। এই সব কিছুর হওয়ার মাত্র 1 মাস বাদেই তার যে জেঠু তার আবার ক্যান্সার। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর এপিসোড নাম্বার 20-তে। আর আজকের এপিসোডের এসেন্সটা কিন্তু একটু আলাদা, কারণ আজকে আমাদের একজন ঘটনা পাঠিয়েছে আর সেটাই কিন্তু আমরা ন্যারেট করব। তো আপনারা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন করে নেবেন, আর লাইকের বাটনটাকে কিন্তু এখনই টিপে দেবেন, কারণ এই ঘটনাটা এতটা ইন্টারেস্টিং হতে পারে এই শুনতে শুনতে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলেও যেতে পারেন। তো এখনই লাইক আর সাবস্ক্রাইব করুন, আর বেশি সময় নষ্ট না করে চলুন আমরা পডকাস্টে এগোই। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর এপিসোড নাম্বার 20-তে। আর আজকের এপিসোডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ আমাদেরকে একজন এই ঘটনাটা পাঠায়, আর সেই ঘটনাটাই কিন্তু আমরা আজকে ন্যারেট করতে চলেছি। একদম। তো রামপুরহাট থেকে দীপায়ন সাহা আমাদের গল্পটা পাঠিয়েছে। আমাদের ভিডিও থেকে ইউটিউব চ্যানেল কমেন্ট করেছিলেন উনি একবার। তো উনি নিজেই আমাদের কন্ট্যাক্ট করেন এবং গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমি একটুখানি পড়েছি, বাকিটা তো তোকে দিয়ে দিয়েছিলাম। তো আমার তো খুব ভালো লেগেছে, মানে ভালো লেগেছে ইন দ্য সেন্স খুব প্যাথেটিক আর খুবই ইন্টারেস্টিং অ্যাট দ্য এন্ড। তো শুরু করে দাও। একদমই। আর এই যে পুরো ঘটনাটি, সেটা কিন্তু আমি অ্যাজ দীপায়ন এখানে ন্যারেট করছি। তো আমি যদি কখনো বলি যে আমার কারোর সাথে বা কিছু, আপনারা কিন্তু বুঝে যাবেন যে ওটা দীপায়নের সাথে হয়েছে, তাহলে তাতে আর একটুখানি ব্যাপারটা বোঝা যাবে। তো ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগেই। আর আমার বান্ধবী, মানে দীপায়নের বান্ধবী, নামটা রিভিল করা যাবে না, তো সে খুবই ভালো পড়াশোনায় ছিল। আর তার সাথে যদি আমি বলি, তাদের ফ্যামিলিটাও কিন্তু বেশ বড়লোক বলতে পারি, বা আপার মিডিল ক্লাস যেটা বলা হয়। কারণ তার যে বাবা, তার বাবা দুখানা হোটেল টাইপের ছিলেন, তার কাজ ছিল 2 জায়গাতে, দার্জিলিং এ আর আরেকটা জায়গায় যেটা পুরীর আশেপাশে কোথাও একটা। তো সিচুয়েশনটা এবার এইরকম হয়। এই সব কিছুর আগে এটা জেনে রাখা খুব দরকার যে ওদের ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। তো আমার যে বান্ধবী, তার বান্ধবীর বাবার একজন দাদা আছেন, মানে তারা 2 ভাই, জেঠু। তো জেঠুর একটা মেয়ে আছে, কিন্তু জেঠুর মেয়ে সে কিন্তু আমার বান্ধবীর পরে হয়, মানে বান্ধবীর বোন বলতে। টেকনিক্যালি বাবার থেকে জেঠু বড়, কিন্তু তার বোন ছোট। হ্যাঁ, এটা হতেই পারে। তো যেরকম আমি বললাম যে তারা কিন্তু আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আর পড়াশোনায় খুব ভালো। মানে যখন এই ঘটনাটা আমাকে আমার বান্ধবী জানায়, সেইখান থেকে মানে তার পরীক্ষার ঠিক আগের কথা সে আমাকে বলছিল, যে মাধ্যমিক পরীক্ষা আসবে তার জাস্ট আগে, মানে ফার্স্ট বোর্ডস আর কি বলতে পারি। তার আগে প্রত্যেকটা সময় কিন্তু বেশ ভালো রেজাল্ট করতো, মানে বলতে পারি যে র্যাঙ্ক করতো আর কি পুরো স্কুলের মধ্যে। তো এবার যেরকম বললাম যে সময়ের সাথে সাথে তাদের হঠাৎ করে কেন জানি না পুরো ওভারঅল ফ্যামিলির যে সিচুয়েশনটা সেটা ডিটোরিয়েট করতে শুরু করে। এবার কেউ কিছু বুঝতে পারছে না। আর এটা কিন্তু কোভিডের থেকেও আগের, মানে এটার সাথে কোভিডের কোনো কানেকশন নেই। আচ্ছা, কোভিডের থেকেও আগের ঘটনা এটা। তো হঠাৎ করেই কেন জানি না, মানে ওই হোটেলে কেউ যায় না, মানে যে হোটেলের ব্যবসা আমি বললাম, হোটেলেও কেউ যাচ্ছে না, টাকা পয়সা আসছে না। আর স্বাভাবিক ব্যাপার, হোটেলে যারা কাজ করে তাদেরকেও তো স্যালারি দিতে হয়। তো সেই করতে করতে একটা টাইমে গিয়ে তাদের নিজেদের কাছে আর টাকা থাকে না, অনেক লোন টোন করে চালানোর চেষ্টা করে, কারণ যদি প্রপার্টি থাকে ব্যাংক থেকে কিন্তু লোন পাওয়া যায়। আর এইখানে এইখানে একটা ভালো বলতে পারি সিচুয়েশন ছিল, বা ভালো একটা জিনিস ছিল যে তাদের পিসি, মানে নিজের দিদি নয় তার বাবার, বাট একটুখানি হয় না দূর সম্পর্কে, তো তারা একটা ভালো বড় বিজনেস করে। তো তার কাছেও টাকা পয়সা আছে। তো যখন দরকার পড়তো, খুবই খারাপ সিচুয়েশন হয়ে যেত, তখন কিন্তু সেই পিসির থেকেও সাপোর্টটা পাওয়া যেত। তো সেই সাপোর্ট নিয়ে অনেকদিন চলে, আর তার মধ্যে কিন্তু মাধ্যমিকের পরীক্ষা চলে আসে আমার বান্ধবী। এবার মাধ্যমিকের পরীক্ষা হয়, সেই কিন্তু পরীক্ষাতে বেশ, যখন পরীক্ষা দিয়ে আসে, দেখ একজন যদি কেউ স্টুডেন্ট হয়, সে যখন পরীক্ষা দিয়ে আসে সে কিন্তু বুঝতে পেরে যায় যে এরকম রেজাল্ট হতে পারে। তো বেশ ভালোই, মানে পড়াশোনা সব যা এসছে, যা পড়ে গেছে তাই এসছে, সব লিখে দিয়ে এসছে। কিন্তু যখন রেজাল্ট বেরোয় তখন দেখে যে রেজাল্টটা কিন্তু খুবই খারাপ, মানে বিলো অ্যাভারেজ, অনেকটাই খারাপ, মানে ওর লেভেল যেখানে সে র্যাঙ্ক করে। তো
সে র্যাঙ্ক করে মানে 90% উপরে তো নর্মালি পেতো। আর সেখানে 60 বা 70 সেখানে এভারেজ করতে হ্যাঁ। বিলো এভারেজ লাগবে তখন। একদমই। তো সেরকমই 60-65% কিছু একটা পেয়েছিল সে। তো অবশ্যই মানে পুরো ফ্যামিলির কিন্তু একটা মরাল ডাউন হয়ে যায়, কারণ এমনিতেই কাজ চলছে না। বিজনেস একদিকে বন্ধ হয়ে যাচ্ছে, ধার দেনা হয়ে গেছে, আর তার মধ্যে আবার পরীক্ষাতেও নাম্বার আসেনি। তবুও যেহেতু এই ফার্স্ট টাইম যে নাম্বারটা ভালো হয়নি, তো বাড়িতে ওই অতটা ঝামেলা হয় না। তারা মনে করে ঠিক আছে, একবার হয়ে গেছে, কিছু করার নেই। তো আগের পরীক্ষাগুলো আরো ভালো করে ওরা করবে। কিন্তু এবার হঠাৎ করে কি হয়, সময় যেরকম চলতে থাকে, এবার ওই 11-এ পড়ে। 11-এ পরীক্ষায় আবার খুব ভালো রেজাল্ট করে। আচ্ছা। শুধু বোর্ডসের যেমন খুব ইম্পর্টেন্ট যে পরীক্ষাটা, ওইটাতেই নাম্বারটা কোথাও না কোথাও কমে যায়। ঠিক আছে, তখন এরকম হতেই পারে, সবাই ভাবছে যে হয়তো ওভারঅল এই লাখটা খারাপ, কারণ অনেক সময় চলে আর কি, মানুষের সময় তো আর সবসময় ভালো থাকবে না, তো একসাথেই খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকেই যদি আমরা এখানে বলি যে তার যে জেঠুর সম্বন্ধে আমি বলেছি, জেঠুর যে মেয়ে, সে কিন্তু অ্যাভারেজ ছিল পড়াশোনায়। আচ্ছা। সে আবার মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট, মানে ও বোর্ডসে একজন খারাপ করেছে, অন্যজন বোর্ডসেই ভালো করেছে। বোর্ডসে ভালো করেছে। মানে এবার সে অ্যাভারেজ ছিল, আবার এটাও হতেই অবভিয়াসলি, মানে সে পড়াশোনা করেছে তাই ভালো নাম্বার, তো বোর্ডসে সে ভালো নাম্বার করে। আর এর জন্যও কিন্তু ওদের একটা খারাপ লাগে, এটা কিন্তু নর্মাল বিষয়, কারণ ফ্যামিলির মধ্যে একজন কম নাম্বার পাচ্ছে, একজন ভালো পাচ্ছে, তো খুব ন্যাচারাল, খুবই মানে খারাপ লাগে যে আমি এত ভালো রেজাল্ট করতাম আগে, আমি করতে পারলাম না, আর ও অ্যাভারেজ করতো, কিন্তু ও কিন্তু মেন জায়গাতে রেজাল্টটা করে। যাই হোক, সেই নিয়ে একটুখানি মন্থন খারাপ সব মিলিয়ে। তারপর যেরকম আমি বললাম 11-এ পড়ে, মানে 1 বছরেরই ছোট ছিল তার বোন, তো 11-এ পড়ে, 11-এর রেজাল্ট ভালো হয়, তখন কোথাও না কোথাও ভাবে এবার 12টা কিন্তু ভালো করতেই হবে, কারণ যেহেতু 10th অতটা ভালো হয়নি। ইতিমধ্যেই এই যে সব রকমের প্রবলেমস, মানে এত যে প্রবলেম, মানে সিচুয়েশন খারাপ, টাকা পয়সা নেই, ফাইন্যান্সিয়ালি অনেকটা বেশি প্রবলেমে পড়ে গেছে, তার জন্য কি হয় যে আমার বান্ধবীর বাবা, তার একটুখানি ওই হয় না মেন্টালি ডিপ্রেসড হতে হতে সে একটুখানি খিটখিটে হয়ে যায়। হ্যাঁ, সে প্রচন্ড বেশি খিটখিটে হয়ে গেছিল। আর সেই খিটখিটে হওয়ার সাথে সাথেই কিন্তু তার যে জেঠু জেঠি, তাদের সাথেও কোথাও না কোথাও একটা দূরত্ব তৈরি হওয়া চালু হয়। কারণ যখন দেখবি, ধর আমি রেজাল্ট কম করলাম, আর একটা মুখের মধ্যে দেখা যায় না, মুখ চোখের মধ্যে যে হ্যাঁ, হ্যাঁ, আমার খারাপ হলো ওর ভালো হলো, একটা মুখ চোখের মধ্যে দেখা যায়, হ্যাঁ, হিংসা, হিংসার হ্যাঁ, ব্যাপারটা। তো সেই জন্যে সিচুয়েশনটা কিরকম তৈরি হয় যে ওর জেঠু জেঠি এরকম মানে ডাইরেক্ট উল্টো পাল্টা বলতে থাকে যে আমার মেয়ে এই হয়েছে ওই হয়েছে। তারপরে কখনো কখনো কথাও শুনিয়ে দিত যে তুই কি করলি এত ভালো পড়াশোনা করে, এরকম একটা ব্যাপার। তো সেরকম ঝামেলা তৈরি হয়। আর ওর বাবাও ওদের সাপোর্টে, মানে আমার বান্ধবী আর তার মা, তাদের সাপোর্টে কিন্তু কোনো রকম কথা বলতো না, মানে সবসময় ওদের হয়ে বলতো যে ঠিকই তো বলেছে, যে তুই কি করলি, এরকম একটা ব্যাপার। কিন্তু এরকম ছিল না কখনো ওর বাবা। তো সব দিক থেকে মানে হতে পারে বিজনেসের প্রবলেম, এরকম ডিপ্রেসড সিচুয়েশন। তারপরে যত সময় এগোতে থাকে ততই এই ঝামেলাটা না বাড়তে থাকে, আচ্ছা, মানে সব কিছুর দিক থেকে, খাওয়া দাওয়া নিয়ে থেকে শুরু করে কিরকম ভাবে জীবনযাপন করবে, সবকিছু দিয়েই একটা প্রবলেম। তার জন্য অ্যাট দ্য এন্ড কি হয়, তোলা ছিল বাড়ি ওদের, মানে একসাথেই থাকতো যেরকম আমি বললাম, তো শিফট হয়ে যায়, মানে ওর জেঠুরা নিচের তলায় শিফট হয়ে যায়, আর ওরা উপরের তলায় থাকে, মানে সেই একটা মিলেমিশে থাকার ব্যাপারটা না একদম, মানে হাড়ি আলাদা হয়ে গেল, খাবার দাবার আলাদা, পুরো সেপারেট, পুরোটাই সেপারেট হয়ে গেল। ওর বাবা থাকতো ওদের সাথেই, কিন্তু বেশি ওই হয় না যে বেশিটা টাইম স্পেন্ড করা, নিচে গিয়েই থাকছে, উপরে অতটা ইয়ে দিচ্ছে না, টাকা পয়সাও এখন নেই, এতটাই প্রবলেম। তো এই ফাইন্যান্সিয়াল কন্ডিশন থেকে বেরোনোর জন্য যে আমার বান্ধবী, তার মাকে এবার জব করতে হয়, কারণ কিছু মানে ছিল না, আর অপশন কিছু ছিল না, এত ধার দেনা, পয়সা আসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর যে ধার দেনাগুলো ছিল বাইরের, সেই ধার দেনা মেটানোর জন্য, যাতে লোক অ্যাটলিস্ট তার বাড়িতে এসে ঝামেলা না করে, বা ব্যাংকের লোকেরা ঝামেলা না করে, যেরকম আমি বলেছিলাম ওর একজন পিসি ছিল আর কি দূর সম্পর্কে, সে কিন্তু সেই দিকগুলো সামাল দিয়েছিল, কিন্তু অবভিয়াসলি তার পিসিকে তো টাকাটা ফেরত দিতে হবে, তো সেই জায়গাটাতে খুব একটা টেনশনের ব্যাপার ছিল। তো তার জন্য সে, মানে আমার বান্ধবীর মা কিন্তু কাজ করা শুরু করে। এবার প্রায় সময় কেটে গেছে কাজ করতে হতে, 3-4 মাস হয়ে গেছে, একটা ঠিক অ্যামাউন্টের স্যালারি কিন্তু আসছে, কারণ আমার বান্ধবীর মাও কিন্তু খুব শিক্ষিত। আচ্ছা, ওই বলে না একটা, কিন্তু বাবা মা কিরকম তার উপর সেই একটা ছাপ কিন্তু আসে, করে, ম্যাটার করে। তো সেই হিসেবে রেজাল্টটা কিন্তু আবার ধীরে ধীরে ওরও ভালো হওয়ার দিকে যায়, যে 11 থেকে যে 12-এর মাঝখানে একটা পরীক্ষা হয়, সেটাতেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করেছিল, টেস্ট পরীক্ষায় আর কি, খুব ভালো রেজাল্ট করেছিল। তো এইবার ওদের আবার মনে হয় ঠিক আছে, বাবার সাথে হয়তো একটা টাইমের পরে
হয়ে যায় এরকম যে বাবা যখন এরকমই, কিছু তো করার নেই, আমরা দুজন আছি, দুজন মিলে ভালো থাক। তো এই একটা ভাবনা চিন্তার সাথে তারা পথ চলা চালু করে, আর টেস্টে খুব ভালো নাম্বার। তো বেশ খুশি। কিছুদিন যেতেই জাস্ট এইচএস এর যে পরীক্ষাটা তার জাস্ট আগেই আমার বান্ধবীর যে মা, তার কোমর থেকে পা অব্দি বিশাল ব্যথা, মানে হঠাৎ করে হঠাৎ, মানে কোনো রকম এখানে কিছু হয় না যে ধরো অনেকদিন symptoms, ধরে কারণ symptoms কিছু নেই। কোনো কিছু নেই, ডান পায়ের কোমর থেকে শুরু করে পা অব্দি প্রচুর ব্যথা। এবার আবার মানে ওই হয় না যে একটা খারাপ জায়গা থেকে বেরিয়ে সিচুয়েশনটা কোথাও ইমপ্রুভ হচ্ছিল, হ্যাঁ, তার মধ্যে কিন্তু আবার কিছু একটা হয়ে গেল। এবার মেয়েকে জানতে দেবে না, কারণ এইচএস একেই মানে মাধ্যমিকের পরীক্ষাটা একটুখানি খারাপ গেছে। তো এবার জানাইনি, কিন্তু ওই রকম পা ব্যথা নিয়েই কিন্তু এদিক ওদিক যাচ্ছে, পড়তে দিতে যাচ্ছে, সব জায়গাতে যাচ্ছে। কিন্তু একটা টাইমের পরে গিয়ে মনে হলো না আর হচ্ছে না। তো সে যায় একজন ওই অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে বলতে পারিস, ঠিক আছে। আর রামপুরহাটের জায়গা বুঝতেই পারছিস, ওখানে কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল, কথাটা খুব চিপ মানে হয়ে যাবে সেরকম ইজি। ওখানে এটা হ্যাঁ প্রচলিত, মানে ওখানে এরকম প্র্যাকটিশনার কিন্তু প্রচুর আছে যারা তন্ত্র নিয়ে সাধনা করে, বা অনেক অ্যাস্ট্রোলজারেও কিন্তু তন্ত্র জানে আর কি। মানে তন্ত্রটা হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা পার্টও নয়, ওটা হচ্ছে অ্যাডভান্স একটা জায়গা। তো সে সেরকমই একজনের কাছে যায়, একজন বাবার কাছে। তো তাকে গিয়ে জিজ্ঞেস করে নর্মালি যে দেখুন বাবা, যে এরকম সিচুয়েশন হয়েছে, আগে আমাদের খুবই ভালো ছিল, 1 থেকে 2 বছর আগে খুবই ভালো ছিল, মানে আমাদের টাকা পয়সার কোনো প্রবলেম ছিল না, আমার মেয়ের রেজাল্ট খুব ভালো ছিল, শারীরিক প্রবলেমও ছিল না এরকম। কিন্তু হঠাৎ করেই কেন জানি না সবকিছু কেমন ভেঙে ধ্বংসের দিকে যাচ্ছি আমরা। তখন মানে যার কাছে গেছিলেন তিনি বলেন, তিনি তাকে মা বলে সম্বোধন করেন যে মা, তোমার মেয়ের আগে তুমি আগে তোমার নিজের দিকে নজর দাও। তখন বলছে কি, মানে সেও অবাক হয়ে যায় যে সে কিন্তু বলেও নি যে তার শরীর খারাপ, তখন অব্দি বলেনি, সে জাস্ট এরকম কি বললাম যেরকম ন্যাচারালি বলেছে যে এরকম খারাপ হয়ে গেছে। বলছে তোমার নিজের দিকে নজর দাও, তোমার কিন্তু খুব বিপদ। তখন সে বলছে কেন এরকম, কেন আমার বুঝতে পারছি না। বলছে তোমার কি কোনোই অসুবিধা হচ্ছে না এই লাস্ট কয়েকদিনে? বলছে হ্যাঁ, আমার কোমর থেকে পা অব্দি প্রচণ্ড ব্যথা হয়। তখন বলছে এটা কিন্তু কোনো নর্মাল কারণের জন্য হচ্ছে না, তোমার উপরে কিন্তু কেউ কিছু একটা করার চেষ্টা করছে, মানে এক্সটার্নাল কিন্তু কোনো রকম শক্তি, সেটা কিন্তু তোমার উপরে প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা। তো এবার তার মা ভাবে, মানে বান্ধবীর মা ভাবে যে মানে আমি, তখনও সে বুঝতে পারছে না, মানে সে এই দিকটা কখনো ভেবেই দেখেনি যে এরকম কিছু হতে পারে। হ্যাঁ, মানে এরকম কোনো ফোর্স ইউজ করার জন্য যে ভেবেই দেখেনি। তারপরে বলল যে দেখো, তোমার চেনা কেউ তোমার সাথে কিন্তু খুব খারাপ করার চেষ্টা করছে, আর তোমাদের যে ফলাফলগুলো সেগুলো কিন্তু টেনে নিজেদের জন্য ব্যবহার করার চেষ্টা করছে। মানে ব্ল্যাক ম্যাজিক বা এগুলোতে এরকমই হয়, ধর কারোর উপরে করা হলো, তার যে ফল মানে ভালো ফলগুলো ওগুলো কিন্তু সে নিজের কাছে নিয়ে নেয়। এইবার তার মা কিন্তু পুরোপুরি খারাপগুলো কি দিয়ে দেয় নাকি এরকম? খারাপগুলো দেয় না, মানে ভালোগুলো নিয়ে নিলেই তো শুধু খারাপই পড়ে থাকবে, তো সেখানে পজিটিভটা আর কোথায়? তো সেই জায়গাটা থেকে তারপরে কিন্তু যে আমার বান্ধবীর মা, সে প্রত্যেকটা পয়েন্ট একসাথে কানেক্ট করা চালু করে। তার হাজবেন্ডের এই পুরো মানে বান্ধবীর বাবার যে পুরো ফাইন্যান্সিয়াল প্রবলেম, হঠাৎ করে তার এরকম ভাবে চেঞ্জ হয়ে যাওয়া, যে এত ভালো থেকে সবকিছুতেই মানে কেমন একটা জানি নাক ছিটকেনি ভাব তাদের ফ্যামিলির প্রতি, তার মেয়ে এত ভালো পড়াশোনায় কিন্তু রেজাল্ট আসছে না, তো সবকিছুই সে কিন্তু পয়েন্ট ম্যাচ করতে পারে। এবার সে তো খুবই মানে আতঙ্কে আর ভয়তে সে বলছে এবার কি করব তাহলে, মানে সে খুবই একটা এমন একটা সিচুয়েশন কিন্তু ফেস করলেই বোঝা যায়, এমনি কিন্তু বুঝতে পারবো না, আমরা যতটা ভাবছি সেই হিসেবে কিন্তু বোঝা যায় না ব্যাপার। তখন বলছে তুমি দেখো, মানে আর কোইন্সিডেন্টলি যে আমার বান্ধবীর মা, সে বোধহয় বৃহস্পতিবার শুক্রবার, আই থিঙ্ক শুক্রবার কিন্তু গেছিল আর কি। আচ্ছা। তো তিনি তাকে বলেন যে কালকে ভালো দিন আছে, মানে শনিবার দিনকে এইসব ক্রিয়া করা হয় অনেক সময়, তো বলছেন যে কালকে তোমাকে আমি কয়েকটা জিনিস বলছি, সেগুলো তুমি নিয়ে আসবে, আর পারলে তোমার হাজবেন্ড আর তোমার মেয়েকেও নিয়ে আসবে, মানে আমার বান্ধবী আর বান্ধবীর বাবাকে। তো এবার
কি কি জিনিস আনতে বলেছে, এক হচ্ছে বলেছে যে তুমি পরে আসবে হচ্ছে লাল পাড়ে সাদা শাড়ি, মানে তার মাকে, বান্ধবীর মাকে বলেছে, তার সাথে একটা ঘটের সাথে একটা গামছা, লাল গামছা হতে হবে কিন্তু, মানে প্রপার লাল গামছা। এটা কিন্তু ইউজুয়ালি পাওয়া খুব টাফ, মানে আমরা দেখেছি স্টাইপ গামছা হয়, নাহলে কমলা রঙের এক কালারের গামছা হয়, লাল গামছাটা কিন্তু পাওয়া খুব টাফ, কারণ একদম সলিড কালার লাল হবে। সলিড লাল। তো সেরকম যায়, সে বেনে দোকানে, কোনো জায়গায়। হ্যাঁ কারণ এগুলো সব জায়গায় পাওয়া যায় না, বেনে দোকান থেকে সে কিনেছে এই সব কিছু। আর তারপরে সে তার যে মেয়ে আর হাজবেন্ড কিনে, মানে আমার বান্ধবী মা আর ওর বাবা মিলে যায় ওখানে। এবার সব ক্রিয়া তো আর আমরা জানি না, তো কিছু মন্ত্র অ্যান্ড অল ওগুলো পড়ে। আর তার মাকে বলেছিল যে অগ্নিকুণ্ডটা জ্বালানো ছিল, কারণ যদি তুই তারাপীঠে গিয়ে দেখিস, মানে আমরা তো গেছিলাম একসাথে, তো ওখানে কিন্তু অনেক জায়গায় আলাদা আলাদা ক্রিয়া হয়। মানে আমরা দেখেছি অনেক ডেন্স জঙ্গলের ভেতরে অন্ধকারের মধ্যে কিন্তু আলাদা আলাদা ক্রিয়া হয়। তো ওখানে একটা আগুন জ্বালিয়ে তো সেখানে ক্রিয়াটা শুরু করা হয়। তো এবার যেই জিনিসগুলো নিয়ে যেতে বলেছিল, আমাদেরকে যদিও বা ওখানে লেখা আছে কি কি নিয়ে যেতে বলেছিল, বাট আমার মনে হয় এগুলো আমাদের ডিসক্লোজ না করাই বেটার, তো সেই হিসেবে আমরা বলবো না। তো সেই জিনিসগুলো নিয়ে যায়, ঘরটা ছিল। এবার বলে যে তুমি হাতের মধ্যে ঘরটা নিয়ে বসো, তার মাকে বলে যে তুমি হাতের মধ্যে ঘরটা নিয়ে বসো, আর ঘটের মধ্যে একটু জল রাখবা। হাজবেন্ড কে আর মেয়েকেও তো আসতে বলেছিল, ওরা এসেছিল? হ্যাঁ, ওরা সবাই মানে একসাথেই যায়, আচ্ছা, গিয়ে একসাথেই বসে। কিন্তু ওর মায়ের উপরে যেহেতু মেনলি ওই সময় চলছিল এই প্রবলেমটা, কারণ ওর মায়েরই তো হাঁটুতে ব্যথা বা একদম কোমর থেকে, তো বলেছিল যে তুমি জলটা ওই যে নিয়ে যেতে বলেছিল কলসি টাইপের, মানে ছোট একটা হয় না ঘটের মধ্যে জলটা নিয়ে তুমি হাতে নিয়ে বসো। তো সে হাতে নিয়ে বসে, তারপর সে আমার বান্ধবী আর তার বাবা। ওর বাবা তো প্রথমে বিশ্বাসই করেনি এরকম কিছু একটা হবে, তাও যেহেতু শুধুমাত্র সে মানে তারা মায়ের খুব ভক্ত, আচ্ছা, তো সে না করেনি যে আমি যাব না, কারণ সে ভেবেছে আবার যে হয়তো সে তারা মার কাছেই যাচ্ছে কোনো পুজো দিতে, সে যদি না করে তাহলে আবার মানে ওই হয় না একটা ভয় থাকে, ভয় প্রকাশ করে। তো সে বলছে না ঠিক আছে আমি যাবো, মানে চলে এসছে আর কি, মডেল অফ দ্য স্টোরি এটাই। এবার যতটা ক্রিয়া হয় অনেকক্ষণ সময় ধরে, তখন এবার বলছে তুমি এবার ঘরটার মধ্যে দেখো, কারণ ঘরটার মধ্যে কিন্তু জলটা সে নিজেই করেছে, সে কিন্তু মানে যে সাধক বা যে তন্ত্র করছিল বা যার কাছে গেছিল পূজারি, সে কিন্তু একবারও কোনো জিনিসের উপরে হাত দেয়নি, মানে ওই গামছাটার উপরেও হাত দেয়নি, ঘটের মধ্যেও হাত দেয়নি, তাদের কাছে রেখেছে, জলটাও কিন্তু তাদের নিজেদেরকেই ঢালতে বলেছে। তার উপরে গামছাটা দেওয়া ছিল, বলছিল গামছাটা সরিয়ে এবার দেখো ভেতরে কি আছে, আর সেটা বলেছে আমার বান্ধবীকে দেখতে, মানে মায়ের হাত থেকে নিয়ে মেয়েকে দিতে বলেছে আর তাকে দেখতে বলেছে। দেখে ভেতরে একটা বড় শিকড়, মানে ওই গাছের শিকড় হয় না একদম কালো হয়ে গেলে, মানে একদম মাটি থেকে বের করা যেরকম শিকড় হয় পুরো সেরকম, মানে একদম কিন্তু টাচও করা হয়নি এই ঘরটার মধ্যে। তারপরেও ভেতর থেকে জলের মধ্যে ছিল, হ্যাঁ মানে জলের মধ্যে থেকে বের করে দেখে যে একটা শিকড়। তখন মানে শুনতে কতটা অদ্ভুত লাগে ব্যাপারটা, কিন্তু যদি ওই সময় কেউ চোখের সামনে এরকম দেখে তার সিচুয়েশনটা কিরকম হবে। তখন অবধি কিন্তু আমার বান্ধবী বা আমার বান্ধবীর বাবার অতটা এফেক্ট হয়নি যতটা ওর মায়ের হয়েছিল, কারণ ওর মাকে তো সব ঘটনা বলেছে যে এরকম এরকম হয়েছে, আর ওরা তো জানেনি সেরকম, শুধু বান্ধবীকে হালকা বিস্তর মানে বলেছে, তো অতটা ওদের সেরকম চমকে ওঠার মতো অবস্থা হয়নি। কিন্তু চমকে উঠেছিল ওই দেখে যে হঠাৎ করে এটা বেরোলো কোথায়। তারপরে যে পূজারি মানে যিনি তান্ত্রিক ছিলেন তিনি বললেন যেরকম তোমাকে আমি বলেছিলাম, পুরো ঘটনাটা আবার সে বলে যেরকম তোমাকে আমি বলেছিলাম যে তোমার চেনা কেউ কিন্তু তোমার উপরে কোনো আলাদা জগতের বা এক্সটার্নাল কিন্তু কোনো শক্তি সেটা কিন্তু তোমার উপরে প্রয়োগ করা হচ্ছে, আর তোমাদের যে ভালো যে যত ফলাফল সেগুলো কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। শুধুমাত্র এই জিনিসটা শোনাতে আমি যেরকম বললাম আমার বান্ধবী কিন্তু প্রচন্ড বেশি ইন্টেলিজেন্ট, পড়াশোনাও ভালো ছিল, সে কিন্তু প্রায় ধরে নিয়েছে ব্যাপারটা যে কে করেছে কি জন্য করেছে, আর সেম তার বাবাও মানে বুঝতে পেরে গেছে যে কি কারণ তাদের সামনে ওরকম বেরিয়েছে, বিশ্বাস করতে হবে, ওখানে ডিনাই করার কোনো জায়গাই নেই। এইবার এই সবকিছু হওয়ার পরে তার বাবা বুঝতে পারে, কিন্তু তারা মানে নিজেদের মধ্যে এটা কথাবার্তা বলে দেয় যে এই ব্যাপারটা যাতে তারা জানতে না পারে, মানে তার যে জেঠু বা ওরা সার্কেল, আমি এটা বললাম না বোধহয়, তো এই যে পুরো ঘটনাটা সেটা কিন্তু জেঠিমা ওর ঘটাচ্ছিল, তো সেটা
তান্ত্রিক বলে যে তোমার চেনাশোনার পরে এই ব্যাপারটাকে রিলিজ করে আর কি, যে তোমার কিন্তু মানে যখন জিজ্ঞেস করেছিল কে কে আছে বাড়িতে, তারপরে জেঠিমার নাম নেয়। আর এইবার হচ্ছে যে আমার বান্ধবী, সে কিন্তু জিনিসগুলো কানেক্ট করা চালু করে। কারণ এমনিতে দেখবি যখন আমাদের মায়েরা বা বাবারা কাজ টাজ করে ঘরের মধ্যে, অতটাকে মানে ধর বিষয়টা পড়ে রয়েছে, ও ঠিক আছে পুছে শরীর বাইরে ফেলে দিই, নোংরা হিসেবে দেখে ফেলে দেয়। কিন্তু আমরা যখন আমরা নর্মালি ঘুরি, তখন কিন্তু আমরা তো ইউজুয়ালি এগুলো দেখি না যে কোথায় কি থাকে না থাকে, কিন্তু দেখলে একটা এক্সটার্নাল ভাবে বোঝা যায় যেটা তো এখানে থাকার কথা না, বা এই জিনিসটা এখানে কি করছে, মানে এটা কি, এরকম একটা ব্যাপার। আমার বান্ধবীর কিন্তু এরকম অনেকবার মনে হয়েছে, কখনো কোথাও আনইউজুয়াল জিনিস, মানে ঘরের কোনো একটা কোনায় কিছু একটা বড়ির মতো, বড়ি মানে হচ্ছে কিছু একটা বেঁধে ওই ফেলে রেখে না, কাপড়ের মধ্যে কিছু একটা ফেলে রেখেছে, অদ্ভুত কালার, মানে বোঝা যাচ্ছে না ওটা কি। তো অবভিয়াসলি সে তো আর গিয়ে দেখবে না, ওরকম দেখছে, বলেছে ফেলে দিয়েছে নর্মাল ভেবে, এরকম হয়েছে। তারপরে তাদের যে বাড়িটার এবার একটুখানি ডেসক্রিপশন দিই। বাড়িটা হচ্ছে ঢোকার সময় একটুখানি কিন্তু মাটি এরিয়া আছে, মানে যেখানে একটু কয়েকটা গাছ পোতা, উঠোন টাইপের, মানে গেট থেকে ঢুকে একটুখানি মাটির এরিয়া, কয়েকটা গাছ পোতা, ঢুকেই বাড়িকে ঢুকলে ওপরে ওটা সিঁড়ি, আর নিচের তলা আছে, আর উপরে ওটা সিঁড়ি, মানে গেটটা থেকে ঢুকে একটুখানি গিয়ে বাদিকে ফাঁকা জায়গা আছে। এবার ওই ফাঁকা জায়গাতে একটা ঢিবি হয়েছিল হঠাৎ করে, সেটাও আমার বান্ধবী দেখে, সেটা কিন্তু বাকিরাও দেখে। বান্ধবী যখন পরে ওই সময়ের পরে যখন নিজেদের মধ্যে একটা ডিসকাশন হয় না, যে উনি তো বললো এরকম, এই জিনিসগুলো কিন্তু আমি দেখেছিলাম, তখন তার মা, মানে যে আমার বান্ধবীর মা আর ওর বাবা দুজনে বলে হ্যাঁ এগুলো তো আমিও দেখেছি, কিন্তু আমি সেরকম ভাবে ভাবিনি। তখন বান্ধবী বলছে আমার মনে হয়েছিল এটা কি, তারপর আমি ভাবলাম হয়তো তোমরাই কিছু গাছ টাছ পুঁতেছো বা কিছু ওখানে রেখেছো আর কি, এরকম একটা ব্যাপার। তো এই সব কিছু মিলিয়ে এখন পুরো ক্লিয়ার কি হচ্ছে না হচ্ছে। কারণ হঠাৎ করে যে পড়াশোনায় ভালো না, সে এত নাম্বার পেলো, এই সকল সিচুয়েশন, তো তারা বুঝে যায়, তারা এবার খুব কেয়ারফুল থাকে যে আর এগুলোকে কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না। কোথাও কিছু ভুলভাল দেখলেই সেটাকে সবার প্রথম কাজ বাইরে ফেলো, বা ওটাকে কোশ্চেন করো, যেটা কে করেছে জিজ্ঞেস করো, তাহলেই তো একটা বেরিয়ে আসবে। কিন্তু তারপরে অবাক ভাবেই মানে ওখানে কিন্তু খুব একটা কিছু হয় না। তার কারণ কি, যে ওর বাবা কিন্তু আর ওদের সাথে অতটা ঘেঁষে না, কাজের সাথে জেঠুদের সাথে, কারণ তার আগে অব্দি তো জেঠুদের সাথে খুব ভালো হয়েছিল, তারপরে কিন্তু একটা ইগনোর ভাব। তো আমার মনে হয় এটা থেকেই কিন্তু, মানে তারও মনে হয় যে এখান থেকে কিন্তু জেঠুদের কোনো না কোনো, জেঠুদের মানে জেঠুরা তো জানে না, জেঠিমার কোনো একটা সন্দেহ হয়েছে, কিছু একটা তো প্রবলেম। কারণ আমি যেহেতু, আর এইখানেই বোঝা যায় যে তার যে স্বামী, মানে আমার যে বান্ধবী, তার বাবার উপরে কিন্তু বশীকরণ করা হয়েছিল, আর সেই কারণের জন্যই তাদের সাথে খিটখিটে হয়ে গেছিল। আর তাদের সাথে খিটখিটে তার আগে কিন্তু এতটাই লজিক্যাল লাগছিল ওদের জন্য, যে হ্যাঁ বিজনেসে প্রবলেম হয়েছে ওই জন্য খিটখিটে হয়ে গেছে, কিন্তু বিজনেসের প্রবলেমটাও কিন্তু শুরু তার থেকেই হয়েছে। তো পুরো যে বিল্ড আপটা সেটা কিন্তু তার জেঠিমা। তো যখন জেঠিমা দেখলো যে ওদের সাথে আর ঘেসছে না, তার মানে নিশ্চয়ই রেসটা কেটে গেছে, আর নইলে ক্রিয়াটা সম্বন্ধে বুঝতে পেরে গেছে। তো জেঠিমা কিন্তু পুরো শান্ত। সেই যে আমি বলেছিলাম উল্টো পাল্টা কথা বলা, কারণ বলতে পারতো কেন, কারণ তার বাবাই তো ওদের সাথে ছিল, কেউ ছিলই না ওখানে চ্যালেঞ্জ করা, সাপোর্ট করার কেউ ছিল না, এক কোণে হয়ে গেছিল। এবার যখন চলে এসছে ওরা শান্ত, কিন্তু জেঠু কিন্তু অতটা তাড়াতাড়ি পাল্টায়নি, কারণ একটা হয়ে যায় না সাথে সাথে থেকে একটা মেন্টালি শোনায়, বলছে কি রে এবার তো এইচএস চলে এলো, পারবি তো কিছু, নাকি আগের বারের মতো ওরকম হবে, এরকম একটা ব্যাপার। তখন তার বাবা বলে এরকম বলছিস কেন, হতেই পারে এরকম, ও তো এমন তো না যে পড়াশোনা। তারপরেও জেঠু ধীরে ধীরে থেমে যায়। তারপরে ওর এইচএস এর পরীক্ষা আসে। এইচএস এর পরীক্ষাটা আসার সময় পরীক্ষা কিন্তু বেশ ভালোই হয়েছে, ঠিক আছে, পরীক্ষা ভালো হয়, পরীক্ষার রেজাল্টও ভালো হয়। তখন ওর বাবা ওর জেঠুকে বলে কি রে এবার তো ভালোই হয়েছে, পরের বছর তো তোর মেয়ের পরীক্ষা। এরপর থেকেই আবার সিচুয়েশন খারাপ হওয়া শুরু। আচ্ছা, কারণ একজন যে একবার মানে ওরকম টাইপের জিনিসপত্র ক্রিয়া করতে পারে, আবার তার যদি রাগ হয় সে তো আবার করতেই পারে। ওরা এবার ব্যাপারটাকে কথাটা শুনিয়ে দেওয়াতে এইবার আগে ছিল সব জিনিসগুলো নিয়ে নেবে, এইবার রাগ, ও জেঠিমার রাগ হয়েছে যে কেন এরকম বলবে। আর যেহেতু এবার এইচএস ওর ভালো নাম্বার হয়ে গেছে, এইবার তার নাম্বারটা নিতে পারেনি, তো এর মানে পরের বার পরীক্ষাটা হয়তো খারাপ হতেই পারে, এবার নইলে অন্য কারোর পিছনে করতে হবে। তো সেই হিসেবে অনেক কিছুর পরে ওরা আবার এরকম উল্টোপাল্টা কাজ করা চালু করে।
সেটা বুঝতে পেরে যায়, কারণ যখন আগে থেকে তোমার মাথায় থাকে তুমি কিন্তু জানতে পেরে যাও যেরকম কিছু একটা হয়েছে। ওরা জানতে পেরে যায় সঠিক টাইমে। আবার সেই কিন্তু যে তান্ত্রিক তাকে বলে যে আমাদের বাড়িতে কিন্তু আবার এরকম এরকম জিনিস দেখা যাচ্ছে। তখন সে বলে তোমাদের কিচ্ছু করতে হবে না, শুধু রাত্রিবেলা গিয়ে একটা জল দিয়েছিল, ওই জলটা ছিটিয়ে দেবে ওইগুলোর উপরে, মানে যে যে জিনিস তোমার মনে হবে আনইউজুয়াল ওগুলোর উপরে তুমি ছিটিয়ে দেবে। আচ্ছা। ওগুলো ছিটিয়ে দেয়, ওদের কিন্তু কোনো ক্ষতি হয় না। ঠিক 1 থেকে 1.5 মাস বাদে যে জেঠু ছিল, মানে আমার বান্ধবীর জেঠু, তার ক্যান্সার ধরা পড়ে। তার আগে অব্দি সিচুয়েশন গুলো কিন্তু আনইউজুয়াল জিনিস, যেরকম আমি বললাম দেখেছে ঠেকেছে সবকিছুই হয়েছে, কিন্তু ওই হয় না একটা ভালো মানুষের কিন্তু কখনোই ওরকম যে আমি একদম কথা বলবো না, অত বড় একটা শরীর খারাপ সম্ভব নয়। তো ওরা আবার সিচুয়েশনটাকে নর্মাল করে নেয় আর বলে কি হবে, মানে একজন মানে এইরকম ক্যান্সারের সময় তো আর সে এরকম কিছু করার কথা ভাববে না, মানে যা হয় আর কি একটা ভালো মানুষের সাথে। তো এবার ক্যান্সার ধরা পড়ে, পুরো 1.5 বছর অবধি কিন্তু এই ক্যান্সারের ট্রিটমেন্ট চলে। তার মাঝখানে ওরকম আনইউজুয়াল কোনো জিনিস পাওয়া যায়নি। আর তার থেকেও বড় কথা, ওর জেঠি কিন্তু নিজে থেকে এসে কথা বলতো। আর এই এত কিছুর মাঝখানে যে একটা মাত্র পজিটিভ পয়েন্ট ছিল, সেটা ছিল তার বোন। তার বোন কিন্তু কখনো খারাপ ব্যবহার করেনি। মানে পিসি? না না, তাহলে মানে হচ্ছে আমার বান্ধবীর বোন, মানে যেটা হচ্ছে ও আচ্ছা, জেঠুর মেয়ে। হ্যাঁ, সে কিন্তু কখনোই খারাপ ব্যবহার করেনি, কারণ সে তো জানে, মানে কোথাও একটা নিজের মন থেকে তো জানা যায়, ধর আমি কিছুই পড়ে যাইনি তাও আমার ভালো রেজাল্ট হয়েছে, তো সে কিভাবে বুক চিতিয়ে বলবে আমি এই করে ফেলেছি ওই করে ফেলেছি। সে তো জানে যে হয়তো সে একবার টুক্কাতে করে ফেলেছে, আরেকবার নাও করতে পারে, কারণ আমার পড়াশোনার লেভেলটাই ওটা। তো সে কিন্তু কখনোই খারাপ ব্যবহার করেনি, এটা একটা খুব পজিটিভ পয়েন্ট ছিল। আর তার সাথে তার জেঠিমাও এখন ভালো হয়েছে। তো ওরা যথারীতি ভাবে যে না ঠিক আছে, এখন প্রবলেমের সময়। আর এর মধ্যেই কিন্তু যে ওর বাবার বিজনেস বা ওই পুরো সকল জিনিসগুলো কিন্তু আবার ধীরে ধীরে শুরু হয়, গ্রো করছে। কারণ আমি যেরকম বলেছিলাম যে সব ব্যাংক থেকে কিন্তু ছাড়ানো হয়ে গেছিল, ওটা ছিল ওই পিসি কিন্তু ছাড়িয়ে নিয়েছিল, তার মানে কিন্তু ব্যাংকের কাছে কিছু চলে যায়নি। তো কথা হয় ওই পিসির সাথে, যে ওই দূর সম্পর্কের পিসি, তার সাথে ওর বাবার এই কথা হয় যে আমি ধীরে ধীরে এই বিজনেসটা চালিয়ে তোমার যত টাকা তুমি দিয়েছো সেই লোনগুলো আমি শোধ করে দেবো। তো তার জন্য সে আবার কাজ করে, আবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক হয়ে যায়, আর মাসে কিছু একটা টাকা অ্যামাউন্ট ওটা কিন্তু পাঠায়, আর সেটা খুব নর্মাল চলছিল 1.5 বছর। তো এবার কি হয় যে আমার বান্ধবীর বাবা সেই পুরো ফ্যামিলিটাকে চালায়, আর তার সাথে ওর পিসি কিন্তু প্রচন্ড হেল্প করেছিল এই ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে। আচ্ছা। এবার কেমোথেরাপি চলে, পর 1.5 বছর বাদে গিয়ে ডাক্তাররা বলে যে এইবার আউট অফ ডেঞ্জার। কারণ এখন আমি যদি আজ থেকে কয়েক বছর 2-3 বছর আগেরও কথা বলি, তখন কিন্তু আমাদের যে চিকিৎসা ব্যবস্থা অনেকটাই বেশি না, যদি একটু আর্লি ধরা পড়ে গেলে ঠিক লেভেল ছিল একদমই। তো সেরকম 1.5 বছর বাদে গিয়ে ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই হয় না, মানে খারাপ মানুষের কিন্তু ওই একবার ভালো হয়ে গেল, কাজ হয়ে গেল, এবার যে কি সেই ওর জেঠু কিন্তু ওরকম করেনি, কিন্তু ওর জেঠি আবার মানে ওই রকম একটা কথাবার্তা খারাপ, উল্টো পাল্টা কথা বলে দিচ্ছে। আর তার মাঝখানে কিন্তু তার মেয়ের পরীক্ষাও হয়ে যায়, আর এইচএস এর রেজাল্ট খুব একটা ভালো হয়নি, যেটা সবাই নর্মালি ভেবেছিল যে বাবার এরকম শরীর খারাপ, তো পড়তে পারেনি বা ওরকম কিছু। তো সেই নিয়ে খুব একটা বেশি কিছু কথাবার্তা হয়নি, আর ওটা ইম্পর্টেন্টও ছিল না, কারণ একজন বেঁচে থাকবে না, এটা বোর্ডস এর পরীক্ষা, আমার মনে হয় বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্টও হয়। তো খুব একটা বেশি আলোচনা হয়নি সেই নিয়ে। তার মাঝখানে অনেকটা সময়, যেরকম আমি বললাম 1.5 বছর ধরে এই পুরো যে চিকিৎসা চলে। তো ততক্ষণে আমার যে বান্ধবী সে কিন্তু ফার্স্ট ইয়ার প্রায় পার করে সেকেন্ড ইয়ারের দোরগোড়ায়, বা বলতে পারি যে পরীক্ষাটা হয়েই গেছে। আবার কেন ওদের মনে হচ্ছিল যে কিছু একটা অদ্ভুত হচ্ছে, মানে ওটার বাড়িতে কিন্তু ওর মায়ের আর মানে আমার বান্ধবীর মায়ের আর ওর বাবার সাথে কিছুই হয়নি। এইবার সিচুয়েশনটা ওর নিজের সাথে হচ্ছে। ও যখনই কোথাও একা যেত রাত্রিবেলার দিকে, ধরো মনে হতো কেউ একটা তাকিয়ে আছে। এবার সিচুয়েশনটা অনেক সময় এরকম হয়, যখন বাড়িতে এত বড় একটা শরীর খারাপ পার হয়ে আসে, মেন্টালি একটা স্ট্রেস ভাব থাকে, তো সেগুলোর জন্য সে নিজে অতটা মানে ধ্যান নেয়নি আর কি, ঠিক আছে মনে হচ্ছে হয়তো। আর তার মাঝখানে সে কিন্তু প্রচন্ড বেশি ভূতের ঘটনাও শুনতো, মানে অনেক পডকাস্টই তো আছে প্রেত কথা বা এগুলো, মানে আগেও শুনি, তো ওগুলো শুনতো আর কি। তো ভেবেছে ওগুলো শোনার জন্যই হয়তো এরকম কিছু একটা ওর ফিল হচ্ছে। কিন্তু এই ফিল হওয়াটা যে প্রত্যেক দিন হতে হবে এমন তো কোনো মানে নেই। ওর
প্রথমে শুধু রাতে মনে হতো, তারপরে ধীরে ধীরে ওই ব্যাপারটা দিনেও এলো। যখনই একা থাকে মনে হয় কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। তারপরে তার মাইক মানে ওর যে নিজের মাকে বলে যে এখন দেখো আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটছে, যে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। ওর মা বলে ধর মানে ওর মাও সেই বলে তুই তো ভূতের ঘটনা সবসময় শুনতে থাকিস, হয়তো তোর সাথে এরকম হচ্ছে এই জন্য। তখনও কেউ ভাবেনি যে একজন মানুষের একটা ক্যান্সার থেকে উঠে যাওয়ার পরে সে আবার তার সাথে এরকম কিছু একটা করতে পারে। এইবার তাদের ফ্যামিলির একটা অ্যাস্ট্রোলজার ছিল। এবার কিন্তু ওই তান্ত্রিক নয়, আচ্ছা, এবার ফ্যামিলি অ্যাস্ট্রোলজার। ওই হয় না সবাই পুরো সবার, family হ্যাঁ, হ্যাঁ। একজনের কাছে গিয়েই দেখায়। তো তাকে জিজ্ঞেস করে হুম। যে সবাই একসাথেই কিন্তু গেছিল, তার জেঠিমাও কিন্তু গেছিল, মানে পুরো ফ্যামিলি মিলে একসাথে গেছে অ্যাস্ট্রোলজারের হ্যাঁ, কাছে। একসাথেই মোটামুটি গিয়ে বলে দেখুন আমার মানে হাজবেন্ডে মানে ওর জেঠুর মানে ওর জেঠিমা বলছে আর কি, হুম, যে কিছুদিন আগেই ক্যান্সারটা ঠিক হলো, আপনি যেরকম বলেছিলেন যে যেই পাথরগুলো নেওয়ার নিয়েছে, মানে ওই হয় অনেক স্টোন দেওয়া হয়, ছিল ওগুলো নেওয়ার পরে এখন ঠিক আছে। তখন অ্যাস্ট্রোলজার বলছে বাহ ভালোই কথা। তখন জিজ্ঞেস করেছে মানে ওর জেঠিমা ডাইরেক্ট জিজ্ঞেস করলো, আচ্ছা ওর যে জীবন রেখা বা জীবনের যে সময়টা ওটা কিরকম, তাও মানে একটা অদ্ভুত ব্যাপার না যে তার স্বামীর জীবন কতদিন আছে সেটা জিজ্ঞেস করাটা। ডাইরেক্ট আয়ু কতটা জিজ্ঞেস করছে? হ্যাঁ মানে এটা খুবই আনইউজুয়াল জিনিস, মানে মনের মধ্যে হয়তো সবারই থাকে, হুম, এরকম ডাইরেক্ট নিজেরটা না জিজ্ঞেস করে নিজের স্বামীরটা জিজ্ঞেস করছে। হুম, আর সেটাও একটা এমন সময় যখন ক্যান্সার থেকে সবে উঠে এসেছে। তবে হ্যাঁ, তো সবাই অবাক হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি তুমি চাওটা কি, যে তুমি এটা জানতে যে কবে মারা যাবে, এরকম একটা ব্যাপার হয় না মনের মধ্যে। তো সবাই অবাক হয়ে যায়, সেরকম অ্যাস্ট্রোলজারও অবাক হয়ে যায়। আর অ্যাস্ট্রোলজিতে এটা একটা নিয়ম বলতে পারি, অনেকে মানে অনেকে মানে না হুম, অ্যাস্ট্রোলজারে, যেটা বলাটা ঠিক নয় যে কে কতদিন হুম, বাঁচবে আর কি আয়ুটা। সে বলে দেখুন এটা তো মানে ঠিক নয় বলাটা, কিন্তু তাও আমি বলতে পারি যে অনেকটা সময় আছে, মানে এখন হুম, এরকমই বলে কি বলবে, উনিও একটা অদ্ভুত একটা সিচুয়েশনে ফেসে গেছে ওখানে। তারপরে আমার বান্ধবীর বাবা মা নিজেদের বিজনেস নিয়ে কথা বলে, জিজ্ঞেস করে, বলছে বাহ এখন তো খুব ভালো সময় বলছে। তারপরে আমার বান্ধবীর মা বলে দেখুন এই তো হ্যাঁ আপনি তো জানেনই কিছু সময় এরম এরম গেছে। তখন অ্যাস্ট্রোলজারটা বলে ওই সবার সামনেই, মানে 6 জন বসে আছে তাদের সামনেই, যে দেখুন তখনও আমি বলেছিলাম যে আপনাদের চার্টে কিন্তু কোনো প্রবলেমই ছিল না, কিন্তু তাও কেন জানি না এরকম হলো। যাই হোক ঠাকুরের কৃপায় আবার ঠিক হয়ে গেছে। হুম, সবার সামনেই বলে দিয়েছে যেটা চার্টে কিছু নেই, কিন্তু ঠিক হয়ে গেছে। এবার আরেকটা, এবার ওর জেঠিমার জন্য একটা রেড অ্যালার্ট কাইন্ড অফ, হুম, যে তার মানে ওরা আগেও অ্যাস্ট্রোলজারের কাছে এসেছিল। হুম, তো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা এবার দুজনেই জেনে গেছে। তখনও সন্দেহ ছিল, হুম, ওর বাবার উপর দিয়ে ক্রিয়াটা সরে গেছে, এটা সে জেনে গেছে। এইবার কিন্তু কাইন্ড অফ, কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কথাতে কিন্তু সে জানেনি, সে তান্ত্রিকের কথাই জেনেছে। হুম, তো এই জায়গাটাতে গিয়ে কেসটা কি হয়, যে সে ভাবে এই অ্যাস্ট্রোলজারটা হয়তো জানে ওদের সম্বন্ধে, পুরোটাই জানে, আর এখানে একটা মানে গল্প তৈরি করার জন্য সবাই মিলে একসাথে এসেছে। আর ইভেনচুয়ালি এই অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার যে চিন্তাটা ছিল সেটা আমার বান্ধবীর মায়েরই ছিল। তো ভেবেছে এটা প্রপারলি প্ল্যান করে ওখানে নিয়ে আসা হয়েছে। এবার জেঠি আবার রেগে গেছে। হুম। তো জেঠি কিন্তু এখানে থামছে না, হ্যাঁ, মানে জেঠিকে থামানো সম্ভবই নয়, মানে তিনি একটা আলাদা লেভেলের। এবার মেনলি যখন ওই তান্ত্রিককে জিজ্ঞেস করা হয়েছিল ওই সময়তে হুম, কে করছে সেটা জেঠি, কিন্তু সে কিন্তু নিজে করছে না, সে কাউকে একজনকে দিয়ে করাচ্ছিল, কারণ তার জেঠি অতটা পাওয়ারফুল নয়। এগুলো করতে কিন্তু প্রচন্ড পড়াশোনা করতে হবে আর আর এই জিনিসপত্র নিয়ে। পড়াশোনা কত কিছু ত্যাগ করতে লাগে। আর ঠিক। এইগুলো করাটা বশীকরণ সম্বন্ধে আমি বললাম যে ওর বাবার উপরে বশীকরণ হয়েছিল। বশীকরণ কিন্তু মুড়ির মোয়া নয় যে কারোর উপরে করে দিলাম হয়ে গেল। ওই এখন যেরকম রিলে দেখায় যে প্রচন্ড এক্সপেন্সিভ এগুলো। এক্সপেন্সিভের থেকেও বড় কথা এগুলো শেখার পরে হুম, ওটাকে ক্রিয়াটাকে করা। রিলে এখন বলে তুমি এই নাম্বার হাতে লিখে নিয়ে চলে যাও, ওই যাবে, ওরকম অতটা ইজি নয় বশীকরণ। তো কেউ একটা কাউকে একজনকে দিয়ে করাচ্ছিল। তো আবার সেই জেঠিমা কিন্তু তার কাছে যায়, হুম। গিয়ে বলে, সে আবার তাকে বাবা হিসেবে সম্বোধন করে এরকম একটা, কার কাছে যায় জেঠিমা? তার তান্ত্রিকের কাছে। এবার এইটা জানতে পারে যে বশীকরণটা হ্যাঁ, করছিল। বশীকরণটা যাকে দিয়ে করা হুম, হচ্ছিল হুম। তার তান্ত্রিকের কাছে যায়। এবার এটা কিভাবে জানতে পারলো সেটা লাস্টে আসবে আর কি ব্যাপারটা, যে বলে যে বুঝে গেছে আর কি এরকম একটা কিছু, কারণ আমরা তো বা ওরাও তো শোনেনি কি বলেছে না বলেছে, কিন্তু গেছিল একটুখানি জানতে পেরেছে। এবার কেন সেটা পরে বলবো। জানতে পেরেছে, তো আবার ওরকম কিছু একটা
করা চালু করে, আনইউজুয়াল জিনিসপত্র, মানে ওই যে বলছিলাম না পেছনে ঘুরছে যার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া হয়েছে, একটা দেখতে পাচ্ছে, ওইটা কিন্তু তখনও চলছিল। এইবার যে আমি বললাম কিভাবে জানতে পারলো, ওই যে তান্ত্রিক মানে যার কাছে আগে গেছিল, এবার আর অ্যাস্ট্রোলজারের কাছে নয়, এবার আবার তান্ত্রিকের কাছে গেছে। একদম প্রথম একদম, কারণ যখন আবার আনইউজুয়াল জিনিসগুলো হচ্ছে তার মানে কিছু একটা তো গন্ডগোল আবার হয়েছে, আর লেগে থেকে গেছে একটা ব্যাপার। গিয়ে এবার সেই তান্ত্রিক বলে, কারণ যেহেতু এর আগে তিনি অলরেডি একটা প্রতিকার দিয়েছেন, তো যদি কেউ তান্ত্রিক বা যে কোনো ডাক্তারের কাছে ধর তুই যাস, তান্ত্রিককে আমি কিন্তু এখানে ডাক্তার হিসেবেই ধরুক, প্রবলেম নিয়ে গেছে সেটা সলিউশন, ডাক্তারের কাছে যাস, ডাক্তার কিন্তু তোর সেই যে পুরনো শরীর খারাপটা সেইখান থেকেই কিন্তু পুরোপুরি রেকর্ডটা রাখে যে তোমার এই শরীর খারাপ হয়েছিল, তান্ত্রিকও কিন্তু সেটা রেখেছিল যে তোমার সাথে এটা হয়েছিল, মানে সে কিন্তু পেছন থেকেই, তাদের তো আর শক্তিটা অনেকটা বেশি না, বাঙালির এরকম তন্ত্র সাধনা তো আর সহজ নয়, তো সেই বলে দেয় যে সে কিন্তু আবার গেছে তার কাছে, আর এবার কিন্তু একটা খুব বড় ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর আমার যে বান্ধবী তার হাতের মধ্যে একটা তাবিজ দিয়ে দেয়, এবার তাবিজটার মধ্যে প্রপার সবকিছু কি ছিল জানি না, মানে সে নিজেও জানতো না, তাকে দেওয়া হয়, মানে তাকে বলা হয়েছিল নিয়ে আসতে কর্পূর, হলুদ, আর তার সাথে সন্দক লবণ, ঠিক আছে, সন্দক লবণ মানে হচ্ছে একটুখানি গোটা গোটা টাইপের হয়, ওইগুলো নিয়ে আসতে হয়, ওগুলোকে কিছু একটা করে ভেঙে একটা ছোট ওই হয় না তাবিজের মতো করে, ওটার মধ্যে আরো কিছু উনি ক্রিয়া হয়তো করেছেন, আমরা তো আর মানে ওরা সব কিছু তো আর জানাবেন না, তো ওটার মধ্যে দিয়ে তাকে দেয়, তারপর থেকে কিন্তু আর সে দেখতে পায় না কিছু। কোইন্সিডেন্টলি এই সব কিছুর হওয়ার মাত্র 1 মাস বাদেই তার যে জেঠু তার আবার ক্যান্সার ধরা পড়ে, তো পুরো কিওর হয়ে গেছিল, আবার ক্যান্সার ধরা পড়ে, আর এইবার ক্যান্সারটা মানে প্রথমবারের ক্যান্সারটা যেরকম আমি বললাম একটু তাড়াতাড়ি ধরা পড়েছিল বলে কিওর হয়ে গেছিল, এইবার কিন্তু সেটা লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। এবার ডাক্তারদের কাছে যায়, ডাক্তাররা তাও এবার যতদিন না সে চলে যাচ্ছে ততদিন ট্রাই তো করতে হবে, কিছু না কিছু তো করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল যেরকম কেমোথেরাপি চলে, তো সেরকম কেমো অ্যান্ড অল চলছে, চলতে চলতে এবার আমি এখানে হসপিটাল বা ওই জায়গাটা আমি এটুখানি বলতে পারি যে রামপুরহাটের মধ্যে কিন্তু হসপিটালটা নয়, এটা একটা শহরের হসপিটাল, আচ্ছা, খুব নামি শহর, বুঝতে পেরেছি। তো ওই শহরের হসপিটালে সেখানে যায়, সেখানে কেমো দিতে দিতে ব্লাড ক্লট হয়ে যায়, যেটা কিন্তু ইউজুয়ালি হয়তো হয় কি হয় না, আমি তো আর মেডিকেল মানে হয় খুব রেয়ার কেস, খুবই রেয়ার, তো ব্লাড ক্লট হয়ে যায়, মানে যতটা সময় ছিল ওই স্টেজটা হওয়ার পরেও তারও অনেকদিন আগে সে মারা যায়। আচ্ছা, সে মারা যাওয়ার পরে তারপরে তারা আবার সেই তান্ত্রিকের কাছে যায়, মানে আমার বান্ধবীরা তান্ত্রিকের কাছে যায়, গিয়ে বলে দেখুন যে আমার জেঠু মশাই সে মারা গেছে, মানে আমার বান্ধবী বলছে, কারণ ততদিনে বেশ ভালো রিলেশন হয়ে গেছিল আর কি আমার বান্ধবী বা বাবা ঠাবার সাথে, আমার জেঠু মারা গেছেন, বলছেন যে তোর জেঠু মারা যায়নি রে, তোর জেঠু ওকে খেয়ে নিয়েছে, মানে এরকম ভাবে একটা বলছে যে সবকিছু মানে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় তার একটা কিন্তু মানে উল্টো প্রভাব নিজের উপরেও পড়ে। আচ্ছা, এটা কি এরকম হতে পারে যে ক্রিয়াটা করতে পারেনি, মানে সম্পূর্ণ হয়নি, কারণ রেমেডি আগেই তান্ত্রিক দিয়ে দিয়েছিলেন ওদের, না? তো এইবার এই জায়গাটাতে কিন্তু একটা বড় থিওরি আছে, যেরকম আমি একটুখানি রিসার্চ করেছিলাম এই ঘটনাটা নিয়ে, এইরকম কিন্তু তখনও হয় যে আমি বললাম না যে কেউ একজন ওর উপরে নজর রাখছে, কিন্তু ওই তাবিজটা দেওয়ার পর থেকে আর তার কিন্তু পেছনে আসেনি। তো তান্ত্রিক এটা বলেনি, তান্ত্রিক বলেছে খেয়ে নিজে ওইটুখানি কিন্তু বলেছে তোরা এখন চলে যা, তোদের আর কোনো অসুবিধা নেই, শুধু আরো 2টো তাবিজ ওর বাবাকে আর ওর মাকে দিয়ে দিয়েছে, কারণ বলা তো যায় না যে এরকম মহিলা, তো চলে যায়। কিন্তু এবার আমি যতটা রিসার্চ করে বুঝলাম এই ঘটনাটা, তো আমি এখানে বলতে চাইবো যে এই ঘটনাটা কিন্তু এতটাই ছিল আর খুবই একটা প্যাথেটিক ঘটনা যে ক্ষতি করার চেষ্টা করতে গিয়ে তার কিন্তু নিজেরই স্বামী হারিয়ে ফেলছে। তো এর আগেও যেরকম আমরা কিন্তু অনেকগুলো এপিসোড করেছি, আর তুই তো থাকিসই মানে ক্যামেরা, আমি তো ক্যামেরা পিছনে একদমই সবসময় থাকিস, তো তার সাথেও আর আমি কিছু নিজের রিসার্চের পেছনে আমি যেটা বুঝলাম আর কি, সেই যে আমার বান্ধবীর হাতের মধ্যে বেঁধে দিয়েছিল ওই তাবিজটা, যার জন্য কিন্তু ও কিন্তু আগে বলেছিল যে কেউ একজন ওকে সব জায়গাতেই ফলো করে, ওটা ধীরে ধীরে দিনে দিনে বাড়ছিল, তো হাতে তাবিজটা দেওয়ার পরে কিন্তু আর দেখা যায়নি, সেই অনুযায়ী কিন্তু হতে পারে যে এটা একটা প্রেত চালনা।
প্রেতের সাথে বা প্রেত বা যে কোনো যদি এরকম পরলোকের কোনো শক্তি তার সাথে যদি ডিল করা হয়, তাহলে কিন্তু ডিলটা এরকম হয় যে তুমি আসো, তোমাকে তার বদলে আমি এর প্রাণটা দেব। তো হয়তো আমার বান্ধবীর প্রাণের যে ডিলটা সেটা করেছিল, তো ফেল হয়েছিল, কারণ হাতের মধ্যে ওই তাবিজ বেঁধে দিয়েছে। সেই জন্যেই উল্টো হয়তো সেইটা গিয়ে কাউকে না কাউকে তো নিয়ে যেতেই হবে। আর জেঠিমা সে চাইবে না নিজে মারা যাক বা এরকম কিছু একটা হোক, সে হয়তো এটাও চায় না যে তার নিজের মেয়ে মারা যাক। তো অ্যাট দ্য এন্ড কে বাঁচলো? যার উপরে তার হাজব্যান্ড যেতে পারে সেটা কিন্তু তার হাজবেন্ড। আর শুধুমাত্র এই প্রেত চালনার জন্যেই যে হয়েছে এরকম কিন্তু নয়। যদি আমরা পুরোপুরি প্রপারলি যে এই পুরো ব্ল্যাক ম্যাজিকটাকে বোঝার চেষ্টা করি, যে কোনো জিনিস এই কালো জাদু বা এইরকম সেক্টর থেকে, এরকম ক্রিয়া থেকে পেতে গেলে কিন্তু কিছু না কিছু ত্যাগ করতে হয়। ঠিক আছে, যে কোনো তন্ত্রতেই তুই যদি দেখিস, যত আমরা তান্ত্রিকদের পডকাস্ট, কারণ এখন পডকাস্ট দিয়ে কিন্তু মোটামুটি প্রায় অনেক জ্ঞান মানুষের কাছে চলে এসছে, তো তারাও কিন্তু বলে যদি তাদেরকে কিছু পেতে হয় এইরকম লেভেলের, তাহলে কিন্তু তাদেরকেও ত্যাগ করতে হয়। তো সেই ত্যাগটা কিন্তু হয়তো করতে হয়েছিল, যার জন্য প্রথমবার সেই ক্যান্সারটা আসে। হয়তো প্রথমবার করার পরে তারপরে কিন্তু সে ব্ল্যাক ম্যাজিক করা বা এই ক্রিয়াগুলো করা বন্ধ করে দিয়েছিল। তারপরে আবার ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে যখন আবার করে, আর এইবার আরও বলেছিলাম না, সেই তান্ত্রিক বলেছিল আরও বড় রকমের কিছু একটা ক্ষতি করার চেষ্টা করছে। তো হয়তো এটাই সব থেকে বড়, একবার অ্যাটাক করার চেষ্টা করেছিল এরকম আলাদা ক্রিয়া করে, হয়তো সেটাই উল্টো দিকে পড়ে আর তার স্বামী মারা যায়। তো কিন্তু এখন অবধি বলতে গেলে এই যে ঘটনাটা অবধি আমি বললাম, ঘটনার কিন্তু মানে তার যে জেঠু আর কি, সে কিন্তু কিছুদিন আগেই মারা গেছে। এখনো ঘটনাটা যার হয়েছে আর কি সেই হিসেবে। তার মানে আমরা কিন্তু জানি না, বা সে হয়তো নিজেও জানে না, জানলে হয়তো সে লিখতো, হয়তো তার জেঠি এখনো অ্যাক্টিভ। এবার বলা যায় না তার জেঠি যদি আমাদের এই পডকাস্টটা শোনে কোনো মতে, কারণ চ্যানেল তো খুব ছোট, কিন্তু বলা যায় না তো এই পুরো ইউনিভার্স কোথাও না কোথাও গিয়ে পৌঁছেই দেয়। তো আমি শুধু আপনাকে এটাই বলতে চাই যে সবসময় কিন্তু ওই খারাপ কাজ করলেই যে সেটা পূর্ণতা পেয়ে যাবে সেটা কিন্তু নয়, কারণ ভগবান কিন্তু ওপরে আছে আর সে কিন্তু সবকিছু গুনছে। খারাপ ভালো যাই করবি ফল অ্যাট দ্য এন্ড তুই পাবি। একদম। যাই হোক, তো এটুকুই ছিল গল্পটা, ঘটনাটা। দীপায়ন সাহা পাঠিয়েছেন গল্পটা, এবং আমি পুরোটা তো পড়িনি, তোকে যেরকম বললাম আমি কি পয়েন্টস গুলো একটু 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 জাস্ট সেটা সামারাইজ করেছিলাম যে জিনিসটাকে ভালো করে বোঝার জন্য। অবভিয়াসলি আমার প্রথমেই খুবই মানে জিনিসটা ইন্টারেস্টিং, প্যাথেটিক, মানে খুব মানে আমি চাইছিলাম পড়তে, আরো পুরোটা কমপ্লিট করতে, বাট অবভিয়াসলি আমি পড়িনি, যাতে মানে যখন আমরা রেকর্ড করছি এটা, এর যে এসেন্সটা যাতে নষ্ট না হয়ে যায়। তো এটাই ছিল একদমই। আর তার সাথে যদি আমি বলি যে এই ঘটনাটা থেকে কিন্তু শুধু ব্যাপারটা এইটা নয় যে একজনের সাথে ঘটেছে আর সেটা শুনলাম, আমাদের খারাপ লাগলো, ভালো লাগলো, হোয়াট এভার, মানে যারা ভালো লাগলো, কিন্তু এটা থেকে শেখারও অনেক কিছু আছে। এই যে আমার বান্ধবীর বাবা মা, মানে আমার এখন আর বলছি না, মানে দীপায়নের যে বান্ধবীর বাবা মা, সে যে প্রত্যেকবার দেখলো কিছু অদ্ভুত জিনিস, কিন্তু সবাই মনের ভুল বলেই একটা কাটিয়ে দিল আর কি, বা অতটা পাত্তা দিল না। এইগুলো কিন্তু করলে চলবে না। যদি কিছু এমন থাকে, আর আমি বাড়ির আমাদের বয়সী ছেলে মেয়েদেরকে বলছি যে আপনারা বিশ্বাস করেন না করেন সেটা ম্যাটার করে না, এবার নিজের বাড়িতে কিছু একটা জিনিস অদ্ভুত পড়ে রয়েছে সেটা নিয়ে যদি পুরোপুরি ইগনোর, হ্যাঁ মানে কোশ্চেন যদি মাথায় হয়, এখন এমনি তো ফোনের টাইম, তো ঠিক আছে পড়ে আছে ওই রকম করবেন না। কারণ হতে পারে আজকে যেটা হয়তো অনেক বড় ক্ষতি করতে পারতো কিন্তু হয়নি, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে হতে পারে। তো এই জিনিসগুলোর উপরে কিন্তু একদম নজর রাখবেন। আর আপনাদের যদি এপিসোডটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। এটাই আমাদের প্রথম এপিসোড ছিল যেখানে আমরা সংগ্রহ করা, মানে আমাদেরকে পাঠানো ঘটনাটাকে, একদমই পাঠানো ঘটনাটাকে আমরা আপনাদের সামনে ন্যারেট করলাম। তো ন্যারেশনটা কিরকম লাগলো, আর তার সাথে যে কোনো রকমের ফিডব্যাক যদি আপনাদের থাকে আপনারা কিন্তু শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। আর যদি আপনাদের কাছে কিছু ঘটনা থাকে তাহলে কিন্তু আপনারা একবার ডেসক্রিপশনটা অবশ্যই চেক করবেন, বা পিন কমেন্টে আমি দিয়ে দেবো। আমার মানে আরো সুবিধা হবে। আপনারা চাইলে ইনস্টাগ্রামেও আমাদেরকে পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ আর শুভরাত্রি।